আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার পরিচয়? আমরা চট্টগ্রাম থেকে আসছি, টিভি চ্যানেলের সাংবাদিক। তো এইখানে কেন আসছেন? আমার জানা মতে তো এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে নাই। আপনাদের এই গ্রামে বগামিয়া নামের কোনো ভদ্রলোক আছেন যিনি 12 মাসে 13টা বিয়ে করেছেন? আছেন তো, ওই সামনের বাজার থেকে ডাইন দিকে আধা কিলো পথ, ওনার কাছে আসছেন কেন? ওনার 12 মাসে 13টা বিয়ের বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটা নিউজ করতে চাচ্ছি। আমাদের মনে হচ্ছে নিউজটা ভাইরাল হবে। ওনার সাথে কি আপনার পরিচয় আছে? আছে মানে? ওনারই 13 বিয়ার ঘটক, মানে ম্যাচ মেকার তো আমি নিজেই তো 13টা বিয়া দিছি। ওয়াও, ইউ আর গ্রেট! বিরাট ঘটক আপনি। 12 মাসে এক পাত্রকে আপনি 13টা বিয়ে দিয়েছেন। আমরা তো আপনাকে দিয়েও একটা নিউজ করব। না ভাই, আমার নিয়ে কোনো নিউজ করার চিন্তা মাথায় এনেন না। আমার দাদার আত্মায় কষ্ট পাইব। আমার দাদাই মারা গেছে 102 বছর আগে। ও দাদা, আমি বিষয়টা বুঝলাম না। আপনাকে নিয়ে নিউজ করলে আপনার দাদার আত্মা কষ্ট পাবে কেন? আপনার একটা নিউজ হলে তো আপনি বিখ্যাত হয়ে যাবেন। তাতে তো আপনার মরহুম দাদার আত্মা শান্তি পাওয়ার কথা। ভাই আমরা ঘটক বংশ। আমি এক বেটারে 12 মাসে 13 বিয়ে দিছি, আর আমার দাদাই এক বেটারে 3 মাসে 36টা বিয়ে দিছিলেন। দাদা, কে আমার দাদার খবর প্রচার করবে? কে আমার দাদাকে বিখ্যাত করবে? আমার দাদাই 3 মাসে 36 বিয়ে দিয়ে বিখ্যাত হইতে পারে নাই, আর আমি তার নাতি 12 মাসে 13 বিয়ে দিয়ে বিখ্যাত হব। এটা উচিত? ও দাদা, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে নিয়ে আর নিউজ করব না। যদি কিছু না মনে করেন একটা কথা বলবেন। 3 মাসে আপনার দাদা একজনকে কেন 36টা বিয়ে দিয়েছিলেন? এটাতে আসলে আমাদের কাছে কল্পনা মনে হচ্ছে। আমি আমার বাবার কাছ থেকে আমার দাদার সেই হিস্ট্রি শুনছি। এলাকায় তখন কলেরা লাগছিল, মহামারী। এক বেড়ে বিয়া করে আর 2-3 দিনের মাথায় তার বউ কলেরা হইয়া মরে থাকা। আবার বিয়া করে, আবার বউ কলেরা হইয়া মরে যায়। আবার বিয়া, আবার কলেরা, আবার বিয়া, আবার কলেরা। 35টা বউ, 80 দিনে কলেরাই শেষ। 36 বিয়ার সময় মহামারী শেষ, সেই বউ টিকা গেছে। ওই পাত্রের দাদির বয়স তখন 121 বছর। কঠিন হাঁপানির রোগী ছিল সে। এই মরে সেই মরে অবস্থা। দাদির ইচ্ছা ছিল পুঁতি দেখা মরা। দাদি আবার ঘোষণা দিছিল পুঁতিরে তার অংশের বেবাক সম্পত্তি লেখা দিব। এই জন্যই তো সেই লোকের এত তাড়াহুড়া। জমির লোভ যে কত খারাপ ভাই, আপনারে কি কমু? মানুষের অমানুষ বানায় দেয়। থ্যাংক ইউ ভাই। আপনারও থ্যাংক ইউ। আমার নাম বগা মিয়া, বিয়া করে বিখ্যাত হয়েছে। 12 মাসে 13টা বিয়ে করছি। এইমাত্র মোবাইলে জানলাম চট্টগ্রামের এক নতুন চ্যানেল থেকে এক সাংবাদিক আসতেছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। চ্যানেল একেবারে নতুন। চ্যানেলের নাম ঘর সংসার টেলিভিশন। নাম আমার খুবই পছন্দ হয়েছে।
স্যার, আপনি কি টিভি চ্যানেল থেকে আসছেন? হ্যাঁ, স্যার, আপনার চ্যানেলের নাম কি? ঘর সংসার চ্যানেল। বুঝছি স্যার, আপনারা সব ঘর সংসারের খবর প্রচার করেন, তাই না স্যার? জি। আমার সংসারের একটা খবর প্রচার করবেন স্যার। সারা জীবন আপনার পায়ের ধুলা মাথায় নিয়ে থাকতাম। কি খবর? স্যার, বিয়ার সময় আমার শ্বশুর একটা নতুন রিক্সা কিনে দিবার চাইছিল স্যার। সেই লোভে পড়ে বিয়েটা করছিলাম স্যার। বিয়ার পর থেকে খালি ঘুরাইতেছে, নতুন রিক্সার কোনো খবর নাই। এটা জবানের বর খেলাপ না স্যার। স্যার, স্যার, এই খবরটা আপনাকে চ্যানেলে একটু প্রচার করে দেন স্যার। এই খবর প্রচার করে আপনার কি লাভ? এই খবর টিভি চ্যানেলে প্রচার হইলে বিষয়টা এলাকার সব মানুষ জানা যাইব। তখন আমার শ্বশুর শরমে পইরা নতুন রিক্সা কিনে দিতে বাধ্য হইব স্যার। আপনি কি রিক্সা না পেয়ে আপনার স্ত্রীর উপর অত্যাচার করেন? আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি কইলেন স্যার? আমার বউরে আমি অত্যাচার করবো কেন? আমার বউরে তো আমি আমার জান দিয়ে ভালোবাসি স্যার। এই ভালোবাসায় তো কাল হয়েছে স্যার। আমার শ্বশুরে বুঝা গেছে তার মায়ারে আমি অনেক ভালোবাসি। নতুন রিক্সা কিনা না দিলেও তার মায়ারে আমি কষ্ট দিব না, সংসারও ভাঙবো না। রিক্সা তো দূরের কথা, গত সপ্তাহে সে আইসা নগদে 1000 টাকা ধার করে নিয়ে গেছে স্যার। আমি জানি এই টাকা জিন্দেগিতেও সে ফেরত দিব না। কেমন লাগে কোন স্যার? বউরে ভালোবাসা কি সিপার মধ্যে পড়ছি। আপনার শ্বশুর বাড়ি কোথায়? যাবে স্যার, চলেন স্যার, এই সামনেই। স্যার, যাইয়া আমার শ্বশুররে কড়া একটা ধমক দেবেন। বদমাইশ শ্বশুর, জামাইয়ের লগে ব্যবহার শেখস নাই। স্যার, খবরটা এমন ভাবে প্রচার করবেন যেন ভাইরাল হয়ে আনায়। শ্বশুরের বাচ্চা শ্বশুর, তুই রিক্সা দিবি না? রিক্সা কেমনে আদায় করতে হয় তুই দেখ। চলেন। স্যার, আমার ভাড়া লাগবে না, চলেন। থ্যাংক ইউ, আপনি তো অনেক ভালো মানুষ। চলেন স্যার, আপনি নিজে চোখে দেখবেন যে আত্মীয় কতটা খারাপ হইতে পারে। চলেন, আমি আপনারে নিয়ে যাইতেছি। বিখ্যাত দুজন সাংবাদিক আসতেছেন, তাদের আপ্যায়নের জন্য কোনো অসুবিধা না হয়। দুপুরে রান্না বান্না ঠিক মতো চলতেছে? জি ভাইজান। খেয়াল রাখবা। সাংবাদিক ভাই আসেন। আব্বা, আব্বা, বাইরন। কি ব্যাপার জামাই বাবা? হাসি বন্ধ করেন। টিভি চ্যানেল থেকে সাংবাদিক আসছে, রিক্সার ব্যাপারে কথা কইব। আসসালামু আলাইকুম সাংবাদিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই বইতে দেই আপনারে? বাড়িতে 4টা চেয়ার ছিল, তাও ভাঙা, মিস্ত্রির কাছে দিছি। কারণ আপনি কথা কইলে দাঁড়াই কথা কইতে হইব। ঠিক আছে, দাঁড়াই কথা কন। ভাই জিগান। তা আপনি কি ওনার শ্বশুর? জি বিয়ের আগে আপনি ওনাকে নতুন রিক্সা কিনে দিবেন বলেছিলেন? জি বিয়ের পরে কি দিয়েছিলেন? না, তাহলে বিয়ের আগে দিতে চেয়েছিলেন কেন? এটা যৌতুক। যৌতুক দেওয়া নেওয়া দুইটি অপরাধ। আপনি ভয় পাননি যৌতুক না দিলে আপনার যৌতুকলোভী জামাই আপনার মেয়ের উপর অত্যাচার করবে? ভাই, কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। এই বলা যৌতুক ছায়া বিরাট অন্যায় করছে। আমিও যৌতুক দিব এই মিশা কথা কয়া বিরাট অন্যায় করছে। কুকুরের গাড়ে মুগুর মারছি। বিয়ার আগে আমার মেয়েরা আমি সব বুঝিয়ে কইছি। আমি আমার মেয়েরে কইছি, এই ছেলের শিক্ষা দিতে চাই তোমারে দিয়া। তুমি তারে মন দিয়া ভালোবাসবা, যাতে তোমার ভালোবাসার ঠেলায় যৌতুক ভুলা যায়, যাতে তোমার প্রেমের ঠেলায় সে ভালো মানুষ হয়ে যায়। আমার মেয়ে
তা পারছে। আমার মেয়ের প্রেমে আমার জামাই পাগল। নতুন রিক্সা তো দেই নাই, তা গত সপ্তাহে যায় 1000 টাকা দাম নিয়ে আইছি। দেখছেন কেমন বিটলা শ্বশুর আমার, দেখছেন? এই আপনি হাসি থামান। সাংবাদিক ভাই আপনি জিগান। ফেরার সময় বলবো, আগে অ্যাসাইনমেন্টটা শেষ করে আসি। ঠিক আছে চলেন, আপনাকে আগে পৌঁছায় দেই। হারান টিভি চ্যানেলের সাংবাদিক আবার আইতা, আজকে আপনার খবর আছে। রিক্সা দিবেন না আপনি? না, আপনার বাপে রিক্সা দিবেন। আইতাছি আবার, চলেন। সাংবাদিক ভাইদের দেখা মাত্র কি করবা? 3টা ফাঁকা গুলি করবো স্যার, কেন? অতিথিদের সম্মান দেখানোর জন্য। হ্যাঁ, অতিথিদের সম্মান দেখানোর জন্য 3টা ফাঁকা গুলি করবা। এ ভাই, আরে ভয় পাই না, আপনাকে সম্মান দেখানো হয়েছে। ভয় পাই না, আপনাকে সম্মান দেখানো হয়েছে। আমি তো সম্মান দেখাইছি আপনাদের। আসেন আসেন। আপনাদের সম্মান দেখানোর জন্য 3টা ফাঁকা গুলি করছি। আপনারা ভয় পাইছেন? হ্যাঁ, একটু ভয় পাইছিলাম। মাফ করে দিন। একটু একটু পানি হবে? আঙ্গুর খান, পানির ব্যবস্থা করতেছি। কিরে তুই এরকম হাঁপাইতেছিস কে? আব্বার কাছে নাকি চ্যানেল থেকে সাংবাদিক গেছিল, তাই নাকি অনেক ধমক দিছে। এই তোমার বাপের কাছে চ্যানেলের সাংবাদিক যাবো কে? সাংবাদিক কোনো কাম নেই। এই তোমার কোন ছাগলে সংবাদ দিছে? গিয়েছিল না, আমার স্বামী আমারে কইলো বিয়ার সময় আমার আব্বা আমার স্বামীর একটা নতুন রিক্সা দিতে চাইছিল, এখন পর্যন্ত দেয় নাই। এর লাগে নাকি সাংবাদিক সাহেব আমার বাবারে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছে। না, আপনি সাংবাদিক সাহেবরে ঠেকান। এই খবর চ্যানেলে প্রচার হলে বাবার তো জান নিয়ে টানাটানি লাগবো। আর এক খবর শুনলাম, বিশ্বাস করেন আমি কিছুই জানি না, বাবাই নাকি কয়দিন আগে আমার স্বামীর কাছ থেকে 1000 টাকা ধার নিছে, সেই টাকাও নাকি দিতেছে না। এই খবরও নাকি সাংবাদিক সাহেব জানছে। এখন আমি কি করুম না, বাবার কিছু হলো তো আমিও বাঁচুম না। এই কান্দন থামো। তোমার বাপে একটা ভেজাইলা মানুষ। আরে বিয়া তো আমি দিছি, আমি তো জানি সব। তোমার বাবাই রিক্সা দিবার পারবো না, তো রিক্সা দিবার চাইলো কে? এই মিছা কথা কর কোন দরকার ছিল? তারপরে আবার সেই জামাইয়ের কাছ থেকে 1000 টাকা ধার করে আনছে, সুদ করার নাম নাই। রিক্সার বিষয়ে সাংবাদিক আমি কি বুঝামু? তোমার বাবা তো আসলে জবানের বর খেলাপ করছে, আমি নিজে সাক্ষী। তোমার বাপ আমার লগো সিটারি করছে। আপনার সাথে কি চিটারি করছে? আমারে কইছিল ওই পোলার লগে মেয়েটারে বিয়া দেন, কাম শেষ করে আপনারা 5000 টাকা দেবো। আমি তো কাম শেষ করছি, কিন্তু তোমার বাবা 500 টাকা দিয়ে যে বাকছে, আর কোন খবরই নেই। আচ্ছা যাও, আমি দেখতাছি। বাবা কি বাজারের দিকে যাইবা? প্যাসেঞ্জার পাইলে যামু। বেলা 12টা বাজে, এখন প্যাসেঞ্জার পাইবা না। আমার একটু বাজারে নামে দিয়ে আসবা।
ঠিক আছে, ওঠেন। ভাড়া দেওয়া লাগবো বাবা। না, বাবা একটা কথা কইতাম, বলেন। রাগ করবা না তো বাবা? না, কোন? হাত খালি 500 টাকা কইব তোমার কাছে। বাবা ডায়াবেটিস প্রেশার ওষুধ কিনুন লাগবো বাবা, থাকলে দাও। ঘরে গম বেচা তোমার আগের 1000 টাকা লাগে দিয়ে তুমি একসাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? স্যার আমি রফিক, ভিক্ষা করি, ফকির। আপনার কাছে আসছিলাম। বলেন। বাজারে শুনলাম আপনারা আসছেন ঘর সংসার টিভি চ্যানেল থেকে। আমার ঘর সংসারের একটা দুঃখের খবর আছিল স্যার, দয়া করে যদি আপনার চ্যানেলে প্রচার করেন। আমি ভিক্ষা করি 17 বছর। আগে ভিক্ষা করতাম ঢাকা শহরের নানান পয়েন্টে। পান্থপথের জ্যামে ভিক্ষা করছি 6 বছর। সেখানে পরিণামের এক ফকিনের লাগে আমার প্রেম হয়, কঠিন প্রেম। সারাদিন দুইজনে মিলে ভিক্ষা করি, ভিক্ষা শেষে সন্ধ্যাবেলা ডেটিংয়ে যাই। কোনো রাইতে সদরঘাট, কোনো রাইতে কমলাপুর, কোনো রাইতে কাউরান বাজার। ভিক্ষাও চলে, ডেটিংও চলে। ভিক্ষার টাকা দিয়ে আমি তারে শাড়ি, ব্লাউজ, পেটিকোট উপহার দিই, সেও আমার লুঙ্গি, গেঞ্জি, পাঞ্জাবি উপহার দেয়। প্রেম যখন জটিল তখন তারে আমি 2 ভরি স্বর্ণের 1 জোড়া বালা বানাইয়া দেই। তারপর তাকে বিয়ে করেছেন? না স্যার, সেই দুঃখের কথাই তো কইতে আইছিলাম। 3 বছর প্রেমের পর হঠাৎ দেখি ফকিন্নির ভাব অন্যরকম। আমারে দেখে হাসে না, সুন্দর করে কথা কয় না, কথায় কথায় রাগ করে। যেই ফকিন্নির হাত ধরে সদরঘাটে বসে ঘন্টার পর ঘন্টা ডেটিং করছি, সেই ফকিন্নি অহন তার হাত ধরতে গেলে ঝাংটা মারে। যেই ফকিন্নি আমার গালে হাত বুলাইয়া কইতো আমার চেহারা শাহরুখ খানের মতো, সেই ফকিন্নি এখন আমারে কয় আমার চেহারা নাকি হনুমানের মতো। পরে তার বান্ধবী আমারে খবর দিল
আরেক ফকিরের লাগে নাকি সে প্রেম শুরু করছে। বলেন স্যার, এটা কি উচিত কাম? আপনার চেহারা কি শাহরুখ খানের মতো? সে যখন বলেছে আপনার চেহারা শাহরুখ খানের মতো, তখনই আপনার বোঝা উচিত ছিল সে ফকিরনি, ফ্রড, ঠকবাজ। আচ্ছা, চেহারা যার মতই হোক, এই খবরটা আপনার চ্যানেলে প্রচার করবেন। দেখুন, এটা আসলে চ্যানেলে প্রচার করার মতো খবর না। বুঝছি, বড় লোকেরা তো আপনাকে ভালো ভালো খাওয়াইতে পারে, এই লিগে বড় লোকের খবর প্রচার করবেন। গরিবেরা তো আর ভালো ভালো খাওয়াইতে পারে না, এই লিগে গরিবের খবর প্রচার করবেন না। সব জায়গায় অবিচার। আস্তে কথা বল। হ্যালো বগা মিয়া, সাংবাদিক পৌঁছাইছে? শুনেন, সাবধান, হিসাব নিকাশ কইরা কথা কইবেন। ঘরের সব কথা অন্যেরা জানাই তুইব কামিয়া, বেশি আধুনিক হইয়েন না। কোন দিন বউর লগে ঝগড়া হইছে, কোন দিন বউয়ের প্রেমে দেওয়ানা হইছেন, কোন দিন বউ তরকারির মধ্যে জাল বেশি দিছে, কোন দিন বউ গোস্তের মধ্যে জুল বেশি দিছে, এগুলা জনগণকে জানানোর দরকার আছে? নাই। আপনার কপালে দুঃখ, আপনি দুঃখের মধ্যে পইরা 13 বার বিয়া করছেন, এইটা জনগণকে জানাইলে আপনার দুঃখ কমবো? সাংবাদিক ভাই যদি বেশি চাতাচাতি করে, আপনি 2টা স্যাম্পল দেখাই দিবেন, বুঝছেন? আরে মিয়া, আসল কথাই তো কইলাম না। শুনেন, ওই বাজারের ক্লাবের সভাপতি মিন্টুর লগে দেখা হইছিল। সে কি করে জানেন? আরো 14-15টা চ্যানেল থেকে সাংবাদিক আইবার পারে, তারা খবর পাইয়া গেছে। আমার কাছে বিষয়টা ভালো ঠেকতেছে না। ওই মিয়া, এক কাম করেন, সব বউ নিয়ে আপনি তাড়াতাড়ি ভাগেন। সেদিন না আপনি কইলেন আপনার ছোট বউ হানিমুনে যাওয়ার লিগে কান্নাকাটি করতেছে? আরে মিয়া, সবাই নিয়ে বান্দরবনে যান, 15 দিন ঘুরে আসেন। রাখি। বাপজান আপনার কাছে 1000 টাকা ধার নিছে, কোন নাই কেন? কাল নাকি ওষুধ কেনার নাম কইরে 500 টাকা ধার নিয়ে গরুর মাংস কিনে বাড়িতে গেছে। কোন নাই কেন? কোন নাই কেন আমারে? আমি অহনেই বাপজানের কাছে যামু। আপনারে ভালো মানুষ পেয়ে বাপজান এরকম করতেছে কেন? আপনার মতো একটা ভালো জামাইরে তার মাথায় করে রাখা উচিত। হাত নামান, খোসাই কাঁঠালটা নষ্ট করবেন? বাপজান খাড়াও, বাপজান খাড়াও, খাড়াও। বাপজান খাড়াও কইতাছি। তোমার জামাইয়ের কাছ থেকে 1000 টাকা ধার নিছো, ধার শোধ করা লাগে না? কাল ওষুধ কেনার নাম করে আবার 500 টাকা ধার করে গরুর মাংস কিনছো। যখন তখন তার রিকশা চড়ে এদিক সেদিক যাও, ভাড়া দাও না কেন? তোমার চেহারাটা বুড়ে বান্দরের মতো না, তুমি আসলেই বান্দর, বুইড়া বান্দর। কি কইতাছেন নানা? আমার কি দোষ? তোমার দোষ হইল তুমি নতুন রিকশার লেগে ঝামেলা করতেছ। তুমি বুঝো না এটা যৌতুক? কত বড় ভুল করছো মিয়া, চ্যানেলের সাংবাদিকের কথা কইছো। এই খবর যদি চ্যানেলে প্রচার হয় তাহলে ঘটনা কি দাঁড়াইব? তুমি যৌতুকের জন্য শ্বশুরের চাপ দিতেছো, তুমি যৌতুক লোভী। তখন কি তুমি রেহাই পাইবা? আইন তোমারে ছাড়বো? না না, আপনি তো জানেন বিয়ার আগে তো আমি রিক্সা চাই নাই। আমার শ্বশুর সাইদা আমারে রিক্সা দিবার চাইছে। আমার রাগ হইতাছে সে আমার লগে এই বিটলামিটা করলো কে? এই কথা কেউ বিশ্বাস করবো? পাগলের মতো কথা কও মিয়া। আচ্ছা, রিক্সা বাদ দেন, এই যে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে এখন দিতাছে না, এইটা কার দোষ? যখন তখন শ্বশুরে আমার রিক্সায় চইরা যাতায়াত করে, আমারে ভাড়া দেয় না, এইটা কার দোষ? ওই মিয়া, তুমি বিনা ভাড়ায় রিকশা নাও কেন? কেমনে ভাড়া নেই কোন? সে আমার শ্বশুর না? সে আমার বাপের মতো না? ধরে মিয়া, উল্টা পাল্টা কথা কও, এক লাইনে থাও মিয়া। আমি ভাড়া চামু কে? তার উচিত জোর করে আমারে ভাড়াটা দিয়া দাও। আজ কি করছে শোনেন, বিনা ভাড়ায় সে বাড়ি থেকে বাজারে আইছে, তারপর ওষুধ কিনার কথা কইয়া আমার কাছ থেকে 500 টাকা ধার কইরা গরুর মাংস কিনা বাড়িতে গেছে। আচ্ছা ঠিক আছে, রিকশা নিয়ে তুমি আর কোনো কথা কইবা না। বাকি সব বাটপাড়ির বিষয়ে আমি সাংবাদিকগুলোর কথা বলবো।
ঘুমটাটা সরাই দাও। উমা ইচ্ছা ছিল একটু দেরি করে বিয়ে করব, মায়ের অনুরোধে সেটা সম্ভব হয় নাই। মায়ে বুড়া মানুষ, সংসারের অনেক কাম একলা করতে পারে না। আমারে অনুরোধ করলো বিয়ে করার জন্য, যাতে আমার বউ তার কাজে কর্মে সাহায্য করে। বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। খবর আসলো চন্দ্রপুর গ্রামে খুব সুন্দরী এক মেয়ে আছে। মারে নিয়ে দেখতে গেলাম। আসলেই পরীর মতো দেখতে, যেমন নাক তেমন চোখ, তেমন ঠোঁট, তেমন সুন্দর হাসি। মেয়ে পছন্দ হয়ে গেল, সাথে সাথে বিয়া করার পরে মেয়ে নিয়ে বাড়িতে আসলাম। সমস্যা দেখা দিল 3 দিন পর থেকে। আমার অভ্যাস ছিল সকালে, দুপুরে, রাতে বউয়ের গালে হাত বুলায় তারে আদর করা। 3 দিন পরে যখন বউয়ের গালে হাত দিয়ে তারে আদর করতেছি, দেখি হাতে খোসা লাগে। কি রে, কিসের খোসা? ভালো করে চাই দেখি, বউয়ের তো মোষ উঠছে, বউয়ের তো দাড়ি উঠছে। হায় হায়, কি করলাম? মেয়ে মানুষের মোষ, মেয়ে মানুষের দাড়ি। বউ ধরা খাইছিল কেমনে? তার বাড়িতে তো নিয়মিত শেভ করছে। বিয়ের পরে যখন আমার বাড়িতে এলো, তখন তো শেভ করতে পারে না। রেজার কই পাইব, শেভিং ক্রিম কই পাইব? আমি তো শেভ করি সেলুনে। অবাক কাণ্ড। তারপর আমার বউ বিষয়টা টের পাইছে। সে আমার কান্দা কান্দা কয়, আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পাইছেন, আপনার মায়ে অনেক কষ্ট পাইছে। কি করুন কোন, এটা আমার জন্মগত রোগ। সে আমারে খুইলা কইল তার হরমোনের দোষ। হরমোনের দোষের কারণে 12 বছর বয়স থেকে তার দাড়ি মোছাটা শুরু করছে। আমি কইলাম, তাহলে তোমারে যখন পছন্দ করতে গেছিলাম, এত সুন্দর মেসেজে কেমনে আসিলা? কয়, আমি ডবল শেপ মারছিলাম, স্নো মাখছিলাম, পাউডার মাখছিলাম, মেকআপ করছিলাম। কি করুম কোন, সবাই কয় দাড়ি মশালা বউ, হেরে তালাক দাও। আমি চিন্তা করলাম, তালাক দিমুকে, হের তো কোনো দোষ নাই, এইটা তো তার রোগ। আমি বউরে একদিন কইলাম, বউ তোমার দাড়ি থাকুক, তোমার মোষ থাকুক, তোমার আমি তালাক দেব না। তখন বউ আমারে জড়ায় ধরে কয়, তাহলে আপনার আমি একটা অনুরোধ করি, আপনার একটা বিয়া করেন, আমার কোনো আপত্তি নাই। এই তার অনুরোধে আমার দ্বিতীয় বিয়া। কি? না না, সাংবাদিক সাহেব কি চট্টগ্রাম চলে গেছে? না, কেন? আমার শ্বশুর আমার বউ খুব ডরাইতাছে। কেন ডরায়? শ্বশুর দুনিয়ার চিটারি করছে না, আমার নতুন রিক্সা কিনা দিবার চাইছে, দেয় নাই। 1000 টাকা ধার নিচে, দেয় নাই। ওষুধ কেনার নাম কইরা 500 টাকা নিয়ে গরুর গোস্ত কিনছে। আরে জানি তো, অহন কি হয়েছে সেটা কও। আর সাংবাদিক সাহেবের খোঁজ নিতেছ কে? আমার বউ খুব ভয় পাইতাছে, তার মামুর কাছে ফোন করছে, পুরা ঘটনা খুইলা কইছে। তিনি কইছে জামাই শ্বশুররে আপোষ করতে, আপোষ কইরা সাংবাদিক সাহেবরে জানাইতে। তিনি আরো কইছে, এই খবর যদি চ্যানেলে প্রচার হয়, তাহলে নিশ্চিত আমার শ্বশুরের 10 বছরের জেল হইব এই সিটিংবাজির কারণে, আর আমার 12 বছরের জেল হইব এই যৌতুকের দাবির কারণে। আপনি একটু সাংবাদিক সাহেবরে কোন, আমার শ্বশুরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমরা আপোষ করছি। কি আপোষ করছো? আমি শ্বশুররে মাফ কইরা দিছি, শ্বশুর আমারে মাফ কইরা দিছি। আমি শ্বশুরের সামনে কান ধইরা উঠবাস করছি, শ্বশুর আমার সামনে কান ধইরা উঠবাস করছে। তাহলে তো হইছেই। এই বিষয়টা সাংবাদিক সাহেবরে জানাইতে হইব। উনারে না জানাইলে এই খবরটা যদি চ্যানেলে প্রচার কইরা ফেলায়। আচ্ছা, কমুনে। না 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 না, কোয়েন কিন্তু। দাড়ি মুসরা বউয়ের পর আবার মেয়ে দেখতে গেলাম। বসে আছি, মেয়ে পক্ষ যখনই ঘরের মধ্যে মেয়ে আনলো, তখনই কারেন্ট চলে গেল। আমি একবার কইলাম, ভাই কারেন্ট যখন চলে গেছে একটু মোমবাতি জ্বালান। তারা কয়, মোমবাতি তো বাড়তে নাই, বাজার বহু দূরে, আনা সম্ভব না। কইলাম, তাহলে হ্যারিকেন জ্বালান।
কয় না কেরোসিন তেলও নাই, বাজার বহু দূরে, আনা সম্ভব না। বসে আছি, কখন কারেন্ট আসে, কখন কারেন্ট আসে। 3 ঘন্টা চলে গেল, বাজে রাত 10টা। আমাকে তো বাড়ি ফিরতেই বল, আর তো দেরি করা যায় না। তখন মেয়ে পক্ষরে কইলাম, ভাই যদি অনুমতি দেন, আমার মেয়ে দেখার দরকার নাই, আমি খালি মেয়ের গালে একটু হাত দিব। তারা অনুমতি দিল। মেয়ের গালে জাতা দিয়ে দেখলাম হাতে খোসা লাগে কিনা। উদ্দেশ্য হইতেছে মেয়ের দাড়ি মোছ আছে কিনা। দেখলাম না, দাড়ি মোছ নাই। তারপরে বাইরে হয়ে আসলাম, জবান দিলাম যা থাকে কপালে, বিয়া করবো এই মেয়েরে। মেয়ের বাড়ির থেকে বাইরে হয়ে এসছি, বাইরে এসে দেখি সারা দুনিয়া ফকফকা, কারেন্ট আছে। কিরে, খালি মেঘো বাড়িতে কারেন্ট নাই। বুঝলাম তারা মেইন সুইচ অফ করে দিছিল, যাতে আমি মেয়েরে ঠিক মতো দেখবার না পারি। আসো, বসো। এই হইতেছে আমার হা করাবো। হা করাবো মানে? সোনালী বেগম, আমার বউয়ের মুখটা দেখাবো। হল্লা, এইটা আমার হা করাবো। সব সময় হা করে থাকে, কথা কয় তারপর হা, খায় তারপর হা, হাসে তারপর হা, কান্দে তারপর হা, সব সময় হা করে থাকে। বাসর ঘরে আস্তে করে যখন বউয়ের ঘুমটা উঠাইলাম, দেখি বউ হাক করে আছে। আমি বললাম, কি গো, তুমি হাক করে আছো কে? মুখ বন্ধ করো। বউ আমারে কয়, আমি সব সময় হাক করে থাকি। শাশুড়িরে ফোন দিলাম, আমি শাশুড়িরে কইলাম, আপনার মেয়ে কতদিন থেকে হা করে থাকে? শাশুড়ি আমারে কয়, হ্যাঁ জন্মের থেকেই হা করে, যখন জন্ম নিছে তখনই হা করে আসছিল। আমরা মনে করছিলাম বাচ্চার পিয়াস লাগছে, পানি দিছি, বাচ্চায় পানি খাইছে, আবার হা করছে। তারপর মনে করছি বাচ্চার ক্ষুধা লাগছে, তারে দুধ দিছি, দুধ খাইছে, আবার হা করছে। বিরাট মুশকিল তো। মুশকিল মানে সবচাইতে বড় মুশকিল হইল এত সবসময় হা করে থাকে, আর মুখের ভিতরে সবসময় মশা মাছি ভ্যান ভ্যান করে। এই যে একটা ডেঙ্গুর মৌসুম গেছে না, কি যে টেনশনে আসছিলাম, কখন যার মুখের ভিতর থেকে ডেঙ্গু মশা বাইরে হয়ে আমার কামড় দেয়, আমি ডেঙ্গু জ্বরে মারা যাই। ফোন দেই ধরেন না কেন? কেমনে ধরি? সাংবাদিক সাহেব তো লগে লগে। উনি চট্টগ্রাম যায় নাই? না, কে? কাল দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর থেকে পেটে বিষ, গড়াগড়ি, বমি, পাতলা পায়খানা। হ্যাঁ, দুপুরে কি খাওয়াইছিলেন? গরুর মাংসের ভুনা, খাসির মাংসের রেজালা, সর্ষা ইলিশ, রুই মাছ দো পেঁয়াজা, মুড়ি ঘন্ট, চিতল মাছের পেটি ভাজা। নাক ডুবাইয়া খাইছে, পেটে সইব কি সইব না এই চিন্তা করে নাই। বদ হজম হইছে বুঝছি, এখন কই? কোনার ঘরে ঘুমাইতেছে। বান্দরবন যাইবা কখন? তাদের বিদায় কইরা তারপর সে কখন যাইব? রাতের ট্রেনে। তুমি বাসে যাইবা, ট্রেনে গেলে সব বউ দেহে হালাইব, আবার হিস্ট্রি শুনবার চাইব। ঘরের কথা পরে জান লইব। কোন সংসার টেলিভিশনের সাংবাদিক সব কি আছে? আছে, বিশ্রামে আছে। কে? উনারে ঘর সংসারে একটা খবর জানাবো। কি বিষয় আমারে কও, আমি জানামু তিনারে। চ্যানেলে খালি নারী নির্যাতনের খবর প্রচার করে, পুরুষ নির্যাতনের খবর কি ওনারা জানে? ঘর সংসার চ্যানেলে কি শুধু নারীকে দুঃখ প্রচার করলে হইব? পুরুষকে দুঃখ প্রচার করতে হইব। ফালতু কথা কইবা না। কোন পুরুষ নির্যাতিত হইছে? আমি নির্যাতিত হইতাছি, বিয়ার পর থেকে খালি নির্যাতিত হইতাছি। বাসর রাইতে মোর থাপ্পড় খায়া সামনে 2টা দাঁড়াইছি। এই যে তারপর থেকে যে থাপ্পড় খাওয়া শুরু হয়েছে, আর শেষ না। বউ খালি থাপ্পড় মারে না, গলা চিপ্পা ধরে, পাড়ায় লাথি মারে। 3 বার হাসপাতালে ভর্তি ছিলাম, অক্সিজেন নিয়ে দম ফিরছে।
তুমি কি সত্যি কথা বলতেছো না বানায় চানায় বলতেছো বউরে ঝামেলায় ফেলানোর জন্য? তিন সত্যি ও বাবা, আমার বউ আইতাছে আমার বাসা। কই গেল কই? হ্যাঁ, কত বড় সাহস আমার চ্যানেলে বই দেখায়, সাংবাদিকরা সব কয়া দিব আমারে জেল খাটাইব। কত বড় সাহস! এ ভাইয়া বাইরে কইতাছি। ও সাংবাদিক সাহেব কই দেখেন না? ওই তো সাংবাদিক, তোর বাপরে ডাক দে, সাংবাদিক কই? আমার চ্যানেলে বই দাও, কত বড় সাহস! এই বেবি, এই সারদের একটু বস আর ছোট্ট আমি ভাগ্যিস সাংবাদিক অসুস্থ, সামনে থাকলে তো ক্যামেরা দিয়ে সব তুলে ফেলাইতো। মহিলারাতে মার খাইলাম, এই সংবাদ যদি চ্যানেলে প্রচার হইতো তাহলে তো আমার বংশের মুখের মধ্যে সুনকালি পড়তো। ঘর সংসার টিভি সাংবাদিক কই? তারে আমার ঘর সংসারের একটা খবর কমু প্রচার করা জরুরি। এতদিন তুমি ঘর সংসারের খবর কইয়া ছিল, একজন ভদ্রলোক আইছে তারা হকলতে মিলে ত্যাক্ত করতেছ। উনি ঘর সংসারের সাংবাদিক না? ঘর সংসারের খবর পেলে উনি খুশি হইবেন, ত্যাক্ত হইবেন কেন? জ্ঞানের কথা কইও না, উনি বিশ্রামে আছে। তোমাকে ঘর সংসারের ঝামেলা আমারে কও, আমি উনারে কম। গত 3 দিন হইল আমার ঘর থেকে হাসির ডিম চুরি হইতাছে। এই খবর ঘর সংসার টিভিতে প্রচার করতে হইব। কেন আমার ডিম চুরি করতেছে? এই তোমার ডিম না, তোমার হাঁসের ডিম। উল্টা পাল্টা কথা কও কে? ওই তো ওই সাংবাদিক ভাই কই? এইসব ফালতু কথা চ্যানেলে প্রচার করব না। এডি যদি উনারে কও, উনি আইসা উড়াই দিব। কি প্রতি রাতে আমার ডিম চুরি হইতাছে, এটা ফালতু খবর? তাহলে জরুরি খবর কোনটা? ঘর সংসারে কোন জরুরি খবর নিতে উনি আইছেন? শোনো, বগা মিয়া 12 মাসে 13টা বিয়া করছে। এই খবর চ্যানেলে প্রচার করবার লিগা উনি চট্টগ্রাম থেকে আইছে। এটা একটা ফালতু খবর। বোকামিয়া ভালো মানুষ জন্য তার 13 বড় খবর সবাই জানে। এমনও মানুষ আছে যার 26টা বউ আছে, ওই 25টা বড় খবর কেউ জানে না। একজন বড় খবরই সবাই জানে। লাইসেন্স সহ এক বউ, আর লাইসেন্স ছাড়া 25 বউ। আমারে শেখান, আমার স্বামীরও 2টা ছিল। কি কষ্টটা না দিছে ওই 2 বেডি। কত কষ্ট কইরা স্বামীরে ছুটাই আনছি। কি মনে করছেন আপনার খবর আমি জানি না? কইয়া দিমু? আমি রাস্তায় বসে এই থাকি। তো থাক তুই। আমার শাড়ি বেরি। না, এই, এই। বাবা অ্যাডভান্স ভাড়া, বাজারে যাব। ওঠেন ওঠেন বাজান ওঠেন। বাজান আপনার শরীরটা ভালো আছে? ভালো। তোমার শরীর ভালো বাবা? সকালে নাস্তা খাইছেন? হ্যাঁ নাস্তা করছি বাবা। তুমি নাস্তা করছো বাবা? আপনার মাইয়া সকালবেলা গরম খিচুড়ি রান্না খাওয়াই দিছে।
এ ভাই কাঁঠাল কত? একদম কমু, একদম 500। বাবা 500 টাকা হইব। বাজার যাবো না বাবা, বাজারে যাইতেছিল কাঁঠালের লেগে। আপনি টাকা ছাড়াই বাজারে যাইতেছিলেন কাঁঠাল কিনতে? টাকা ভুলে বাসায় রাখ খাইছি বাবা, বাসায় দিয়ে পৌঁছে দিয়ে আইবা। চলেন। বাবা বাজারে তো গেলাম না, ভাড়ার টাকাটা ফেরত দিবা না বাবা? চুরার গলে চুরা প্রত্যেকদিন আমার ঘরের থেকে ডিম লয়ে যায়। কোন চুরার ঘরে চুরা আমার ঘর থেকে ডিম লয়ে যায়? চুরের গলে চুর, ঘর সংসার চ্যানেলে আমার ডিম চুরি খবর আমি প্রচার করুমই করুম। আমার ডিম দিব না, তার বাপে দিব। প্রত্যেকদিন আমার ঘরের থেকে ডিম লয়ে যায়। আমার ডিম, আমার ডিম, আমার ডিম। তোমার ডিম না তো, তোমার হাঁসের ডিম। দূরে জানেন দিকা আমার ডিম, আমার আই পয়সা বসে কেন? উঠ। ঘর সংসার চ্যানেলে সাংবাদিক সাহেব আছেন? না, উনি চট্টগ্রাম চলে গেছেন। ওনার ফোন নাম্বার নাই? ওনার ফোন নাম্বার আমার কাছে থাকবো কেন? তুমি বেলি না, রফিকের মাইয়া? জি। কই যাও? যাই না, ফেরত আসলাম বগা মিয়ার বাড়ির থেকে। কে? বগা মিয়ার বাড়ি থেকে? ঘর সংসার চ্যানেলে সাংবাদিক সাহেবের কাছে গেছিলাম। উনি তো চট্টগ্রাম চলে গেছে, ওনার কাছে গেছিল কে? ঘর সংসারের খবর জানাইতে। তোমার তো বিয়ে শাদী হয় নাই, তোমার আবার ঘর সংসারের কি এর খবর? সেই খবরই দিতে গেছিলাম। আমার ঘর সংসার হইতেছে না, মানে বিয়া হইতেছে না। আজব কথা কও, তোমার বিয়া হইতাছে না, এই বিষয়ে চ্যানেলের সাংবাদিক কি করব? না, উনি যদি চ্যানেলে এই খবরটা প্রচার করে যে আমার বিয়া হইতেছে না, তাইলে বিষয়টা জানাজানি হইতো। জানাজানি হইলে 10 জন পাত্র আসতো, একজন আমারে পছন্দ করত, আমার বিয়া হইতো, ঘর সংসার হইতো। মাথা খারাপ করা কথা কও, বিয়া দেওয়ার জন্য তো ঘটক আছে, চ্যানেলের কাম তো ঘটকালি না। আমার বাপেরে তো চেনেন, দুনিয়ার কিপটা। আমার বিয়ার জন্য সে ঘটক ধরবো? ঘটক ধরলে ঘটকরে টাকা দিতে হইব না? সে ঘটকরে টাকা দিব? তাইলে প্রেম করো। কি কোন? ঠিকই কই, বিয়া করার দুইটা সিস্টেম আছে। একটা হইলো ঘটকালির বিয়া, এই বিয়াতে খরচ আছে। এক, ঘটকরে টাকা দিতে হইব। দুই, ছেলে পক্ষ মেয়ে দেখতে আইব, কম পক্ষে 10-15 জনের পোলা মাংস খাওয়াইতে হইব। তিন, তারপর মেয়ে পছন্দ হইলে ছেলে পক্ষ মেয়েরা আংটি পরাইতে আইব। সেই দিন আবার 15-20 জনের পোলা মাংস খাওয়াইতে হইব। চার, তারপর বিয়ার দিন 150-200 বরযাত্রী আইব, তা করে আবার পোলা মাংস খাওয়াইতে হইব। পাঁচ, তারপর মেয়ে সাজাইতে হইব, ছেলেও সাজাইতে হইব।
সোনার ভরি 50,000 টাকা। হিসাব করো কত টাকার মামলা। আর একটা সিস্টেম হইলো প্রেম কইরা বিয়া, 1 টাকাও খরচ নাই, ছেলেরে নিয়ে সিধা কাজে বসে যাইবা। বিয়া রেজিস্ট্রি করবা, কাজীরে লামসাম দিবা, এই সামান্য খরচ। কি কোন বেশরমের মতো? ঠিকই কই, তোমার বাপেরে আমি চিনি, কটকালি করলে আমার গাড়ি ভাড়ার টাকাও দিব না। তোমার মা প্রেমের সিস্টেমে যাইতে হইব, দেহ কোনো পুলারে বাগাইতে পারো কিনা। পোলাপান বেশি বুঝে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ঠিক আছে। আরে বগা ভাই, আপনি এখানে, সাথে সব ভাবিরাও? দাদা নমস্কার, কেমন আছেন? সাথে কি ভাবি? জি। হানিমুনে বান্দরবনে কবে বিয়ে করছেন? প্রেম করে? আমার সব বিয়ে ঠেকায় পড়ে। গাজীপুরে গেলেন, নিজের বিয়ের কথা কন নাই, আর আমার বউয়ের খবর নিতে ব্যস্ত হয়েছেন। চলেন চলেন। দেখা যখন হইছে, ধরা যখন খাইছি, সব জানবেন, সব দেখবেন। কি? তোমাকে না বললাম ওনাকে জিজ্ঞেস করতে, উনি এভাবে বউদের দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কেন? ঠিকই তো। কি ব্যাপার ভাই, আপনি ওনাদের এভাবে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কেন? ঘটনা কি? ভাই, 13 জন বউ নিয়ে হানিমুনে বেড়াইছিলাম। কক্সবাজার সৈকতে সারাদিন ঘুরছি। সন্ধ্যাবেলা ঘরে ফিরে দেখি 2 জন বউ নাই। আপনি কি খোঁজার চেষ্টা করেননি? সারাদিন 11 জন মিলা খুঁজছি, পাই নাই। পরে থানায় জিডি করে আসছি। মনটা খুবই খারাপ। যখন তার কথা মনে হয়, চোখ ভরে পানি আসে। মন খারাপ হলে আমি তার গানটা শুনি। বউ, ওই দুঃখের গানটা শোনো তো। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে। এই বাধাটা শুনে সবাইরে বাঁধছি। দাদা, আপনি একটা কথা কই। বলেন। বৌদিরও আপনি সবসময় বাঁধে রাখেন, কখন হারাই যাবো কোনো ঠিক আছে কখন? না না, বাঁধতে হবে না, আমার তো একটাই বউ, আমি সব সময় ওর হাত ধরেই রাখি। আমি তো পারি না, আমার 11 জন বউ, 22টা হাত, কেমনে ধরুন কোন?
খবরটা খুব ভালো। যে দুই বউ হারাই গেছিল তাদের পাওয়া গেছে। তারা কক্সবাজার থানায় আছে। একটু আগে ফোন পাইছি, এই জন্য বারবিকিউ পার্টির আয়োজন করছি। বুঝছেন ভাই, যখন চলাফেরা করি তখন সব বউরে দড়ি দিয়ে বাঁধা রাখি, যাতে কেউ না হারায়। অন্য সময় দড়ি খুলে রাখি। সোনালা বন্দুক, গোলা বারুদ সহ সিকিউরিটি নিয়ে আসছি। বোঝেন না, টুরিস্ট এলাকা, কে কার বউরে নিয়ে ভাগে, ঠিক আছে? গুলি করছস কে? পাখি মারার চেষ্টা করতেছি স্যার। অতিথি পাখি মারা নিষেধ, জানোস না? সরি স্যার। বুঝছেন দাদা, বিয়ার পর সবার হানিমুনে বান্দরবন আসা উচিত। বিয়ার পর যদি কেউ বান্দরবন না আসতে পারে তার বিয়ে করাই উচিত না, তাই না ভাবি? তোর হানিমুনে যাওয়ার ক্ষমতা নাই, তুই বিয়ে করবি কে? কতক্ষণ ধরে বসে আছি, একটা গাড়ি পাইতেছি না। আমার তো মনে হইতেছে দুপুরে এইখানেই খাইতে হইব। খারাপ আসুস কে? রাস্তায় যা, গাড়ি আটকা। গাড়ি আটকা। অবাক কাণ্ড, এই যুগে একজন মানুষ 13টি বিয়ে কিভাবে করতে পারে? কি করবে বলো, এক একটা বিয়ে ওনার জীবনে এক একটা দুর্ঘটনা। কেন তুমি শুনোনি? একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। উনি তো কাঁদছে না, হাসছে। এটাই তো এনজয় করছি। চলো দেখি উনি কি করছে। চলো। দাদা নমস্কার। একজন নারী পাচারকারীকে দেখছি। 11 জন নারী রশিদা বাইন্দা পাচার করতেছে স্যার। বলো কি তুমি? জি স্যার, চলো দেখি। সিকিউরিটি। ইয়েস স্যার। তোমার কাজ কি? সিকিউরিটি দেওয়া। কাদের সিকিউরিটি দেওয়া? আপনার বউদের সিকিউরিটি। বন্দুকের কাগজপত্র সঙ্গে আছে? ইয়েস স্যার। মাঝে মধ্যে ফাঁকা গুলি করবা। কেন স্যার? গুলি ড্যাম্প হয়ে গেল কিনা চেক করবা। তাছাড়া কামের সময় গুলি ফুটবো না। ইয়েস স্যার। সিকিউরিটি। ইয়েস স্যার। সবার মানজাত দড়ি চেক করছো? ইয়েস স্যার। এত মোটা দড়ি ছিড়বো না। ফালতু কথা বলবা না। মেয়ে মানুষ কাঁথা সেলাই করে, কাঁথা সেলাই করার সময় কামড় দিয়ে সুতা কাটে। 11 জন মিলে কামড় দিয়ে এই দড়ি কাটা কোনো বিষয় না। ইয়েস স্যার। তবে স্যার
আপামনিরা তো আপনার আপনজন, কেউ দড়ি কাইটা পালাবে না। আবার ফালতু কথা কইতেছো। মেয়ে মানুষের মন আর আকাশের রং কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে তারা দড়ি ছিঁড়া ভাগতে পারে। তারা নিজ ইচ্ছায় ভাগবো না। দুষ্ট লোকের অভাব নাই। দুষ্ট লোক ফুসটাইয়া তাকে ভাগাইতে পারে। সিকিউরিটি। ইয়েস স্যার। নুসরাত বেগম ওয়াশরুমে যাবে, সাথে যাও। এই ইয়েস স্যার। 10 হাত পিছনে থাকো। ইয়েস স্যার। এখন যাও। এই গুলি করলে কে? স্যার, একজন লোক গাছের উপর বসে উকি দিতেছে। দেখছো কারবার? ঠিক আছে। এই নাম কি? বগা মিয়া। পিতা? ফগা মিয়া। মাতা? ডগা খাতুন। স্যার, নাম মিলে গেছে, বিরক্ত হয়েছেন? সব সত্যি স্যার। আমার মায়ের নাম ডগা খাতুন। মায় কইছে আমার নানার নাকি খুব প্রিয় খাবার আছিল লাউয়ের ডগা। এর লাগে মায়া করে আমার মায়ের নাম ডগা খাতুন রাখছিল। পেশা? জমি জমা আছে। এরা কারা? এরা আমার স্ত্রী, বৈধ স্ত্রী। সব কাগজপত্র আছে, দেখবেন। দেখাইতেছি। স্যার, একটা বিয়ে করতে পারতেছি না, মানুষ 11টা বিয়ে করে বসে আছে। শাট আপ। স্যার, একটু সালাম করে আসি। শাট আপ। স্যার, একটু পায়ের ধুলে নিয়ে আসি। স্যার চুপ। ভাই সাহেব, আমি জীবনে কোনো 2 নম্বরই কাজ করি নাই। সিকিউরিটি। ইয়েস স্যার। স্যারকে সব দেখাও। ইয়েস স্যার। সব বইয়ের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা। জি স্যার। ভাই সাহেবকে দেখাও। গার্ড ভাই, একটু এদিকে আসেন। যান, দেখেন। প্রশ্ন করেন ঠিক আছে কিনা, নাম ঠিকানা যাচাই করেন। নাম কি তোমার? কৃষ্ণা বেগম। পিতা? মোহাম্মদ আলম। মাতা? সুমি বেগম। আচ্ছা। তোমার নাম কি? নদী বেগম। আচ্ছা। পিতা? আবুল কাসম। মাতা? রহিমা খাতুন। কাবিন নামা দেখতে চান? লাগবে না। কাবিন নামা আছে। আপনি যদি দেখতে চান, প্রত্যেক বইয়ের কাবিন নামা সঙ্গে নিয়ে রওনা দিছি, দেখাইতে পারবো। না, লাগবে না। ওরা শোনো, 2 নম্বর লোক সবাই 2 নম্বর মনে করে। আমি নিশ্চিত তারা 2 নম্বর। ঠিক আছে? বিশ্বাস করেন, আমি জীবনে কখনো কোনো মেয়ে মানুষের দিকে চোখ তুলে তাকাই নাই, তাগুলো কথা কই নাই। এই অভ্যাসটাই আমারে বারবার ঝামেলায় ফেলছে। মোসালাবো, হা করাবো, এর পরে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। মেয়ে দেখতে গেলাম, খালি এক ঝলক তাকাইছে মেয়ের মুখের দিকে। দেখছি মেয়ের মোষ আছে কিনা, মেয়ে হা করে থাকে কিনা। দেখলাম মেয়ের মোষ নাই, মেয়ে হা করে থাকে না। রাজি হইলাম, সুন্দর মতো বিয়ে হইল। তারপরে অবশ্যই আরেক ঝামেলা ছিল বউয়ের। জি। কি ঝামেলা সেটা আপনি বলবেন না? আমি খুব এক্সাইটেড, আমি সচক্ষে দেখতে চাই। চলেন। চলে। ইনি তা ভাবি, বান্দরবান কেমন লাগছে? খুব ভালো লাগছে। এত এক্সাইটেড হইলে হয়? কাহিনী যদি এনে খাড়ায় শুনতেন, তাহলে তো থাপ্পড় খাইতে হইতো না।
এইরকম ঘটনাই ঘটছিল আমার বাসর রাতে। বিয়ার পরে বাসর রাতে বউয়ের কাছে যায় কইলাম, কেমন আছো বউ? কোনো জবাব দিল না, ঠাস ঠাস করে আমার গালের মধ্যে থাপ্পড় মারল। রাগে দুঃখে আমার জবান বন্ধ। সারা রাত কোনো কথা কই নাই, উল্টা দিক হয়ে শুয়ে আছিলাম। সেও কোনো কথা কয় নাই, খালি শব্দ পেলাম। আমারে থাপ্পড় মারার পর হু হু করে কাঁদতেছে, চোখের পানিতে বালিশ ভিজে গেছে। সকালবেলা উঠে তারা কইলাম, বউ আমারে কেন তুমি থাপ্পড় মারছিলে কৌত? আমি তো কোনো দোষ করি নাই। সে কাঁদতে কাঁদতে আমারে কইল, পুরুষ মানুষ দেখলেই আমারে খালি থাপড়াইতে ইচ্ছা করে। জিজ্ঞেস করেননি কেন? কইছিলাম, সে কোনো উত্তর দেয় নাই, খালি কাঁদছে। সাংবাদিক ভাইয়ের মেজাজ গরম, একটা গান শুনেন, মেজাজ ঠান্ডা হয়ে যাবে। मौसम है आशिकाना ये दिल कहीं से उनको ऐसे में ढूंढ लाना, ऐसे में ढूंढ लाना। मौसम है आशिकाना कहना कि रुत रवा है और हम तरस रहे हैं काली घटा के साए बिरहन को दस रहे हैं। दर दर है न मर्दाना, दर दर है न मर्दाना। सावन का क्या ठिकाना, सावन का क्या ठिकाना। এখন 4 নম্বর বইয়ের কাহিনী কি এনে খাড়ায় শুনবেন না এটাও যায় দেখবেন? অবশ্যই গিয়ে দেখব। এই 2 থাপ্পড় আমাকে কাবু করতে পারবে না। তাহলে চলেন। চলেন। ভাই মুখে কোনো কথা কবে না, যা কওয়ার সব মেশিনে। চলেন। এই বাবু, তোমার ফেসবুক আইডিটা দিবা? ফেসবুক আইডি? এই বউ তো অনেক ভালো, তারপরে ওনাকে রেখে আবার বিয়ে করলেন কেন? সে আমার ভাগাবো। ভাগাবো মানে? আমার সাথে বিয়ে হওয়ার আগে সে 17 জন পুরুষের সাথে ভাগছিল। তার সমস্যা হলো ফেসবুক। ফেসবুক মানে? আপনারে টান দিয়ে সে জানবার চায় নাই আপনার ফেসবুক আইডির কথা। জি, ফেসবুক আইডি চেয়েছিল। আপনি যদি তারে ফেসবুক আইডি দিতেন, 10 মিনিট পর থেকেই সে আপনারে খোঁচানি শুরু করত। চিন্তা করে দেখেন, এইরকম সে যখন পুরুষরে খোঁচানি শুরু করে, দুষ্ট পুরুষরা কি করে? তারে দুনিয়ার মিশা চাচা কথা কয়, দুনিয়ার আশা বর্ষা দেয়, দিয়ে তারে ভাগায় নিয়ে যায়। ভাগানির 15 দিনের মাথায় সে এই পুরুষ মানুষটা চিনে ফেলায়, হ্যাঁ কত বড় বদমাইশ। তারপর ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাপের বাড়ি ফিরে আসে। পরের ঘটনা কি? আমার সাথে বিয়ে হওয়ার 15 দিন পর আরেক বেটার লগে হয়েছিল তার ফেসবুক ফ্রেন্ডশিপ। তারপর আমার সংসার থেকে দিছিল বাগান। তারপর একই ঘটনা, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাপের বাড়িতে ফিরে আইছে। কিন্তু বাপে তারে আর জায়গা দেয় নাই। তখন কই যাইব? আইসে আমার কাছে, হাতে ধরে কান্দে, পায়ে ধরে কান্দে। আমি তাকে দিছি মাফ করে। কিন্তু ভেজাল যেটা লেগে গেছে, হ্যাঁ ভাগার পর রাগে দুঃখে আমি আর একটা বিয়ে করে ফেলাইছি। ঘটক মনে করেন আমার এখানে একটা চাকরি পেয়ে গেছে। একজন চাকরিজীবী যেরকম মাস গেলে বেতন পায়, ঘটক ঠিক সেই রকম প্রতি মাসে আমার একটা করে বিয়ে দেয়। 1 নম্বর বেসরম, ওরে এত থাপলাই, এত মারি, এত মামলা দেই, তারপর আমার পিছ ছাড়েনি। কি এরপরে যাইবেন আবার? চলেন। চলেন। ওই দেন না, ঘুমাইতেছে। আসলেই তো। ভাবি কেমন আছেন? আছে। আছে মানে কি আছে? এই ছাগল বুঝিস না কি আছে?
কি আছে? গাঞ্জা গাঞ্জা। রাম 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 রাম। বলেন কি সমস্যা? বলতে সাহস হচ্ছে না। আমার এই বউ গাঞ্জাখোর, 1 নম্বর গাঞ্জিটা। মাই গড, আমার তো এটাই মনে হচ্ছিল। হ, আমার এই বউ গাঞ্জা খায় 24 ঘন্টা। রিহাবে দিছিলাম, হানিমুন উপলক্ষে রিহাব থেকে নিয়ে এসেছি। হানিমুন থেকে ফিরে আবার রিহাবে দিয়ে আসুন। বলেন কি? ঠিকই বলতেছি। এই বউরে বিয়ে করার পর সংসার খুব সুখে কাটতেছিল। 7 দিন সে কোনো গাঞ্জা খায় নাই। নিশা কি যায়, 7 দিন পর থেকে আবার গাঞ্জা খাওয়া শুরু করছে। একদিন রাতে শুয়ে আছি, মাঝ রাতে দেখি পাশে আমার বউ নাই। কিরে, আমি তো ঘর পোড়া গরু, ধোয়া দেখলে ভয় পাই। আস্তে করে বিছনার থেকে উঠে দেখি দরজা খোলা। দরজা দিয়ে বাড়াইলাম, দেখি বারান্দার এক কোনায় পয়সা হ্যাঁ যে গাঞ্জা টানতেছে, ধোয়াতে সারা বাড়ি অস্থির। হ্যাঁ দেখা আস্তে করে বিছনায় এসে শুয়ে পড়লাম। একটু পরে দেখি সে গাঞ্জা খাওয়া শেষ করে আমার পাশে এসে শুইছে। হায়রে গাঞ্জার গন্ধ! গাঞ্জার গন্ধের মধ্যে এই বউরে নিয়ে দিন কাটানি যায়, রাত কাটানি যায়। কোন শ্বশুর শাশুড়িরে জানাইলাম, হ্যাঁ হাতে পায়ে ধরলো, কান্দাকাটি শুরু করলো। পরে পেলাম, যান আপনার মেয়েরে রাখলাম, তাই আমার লগে না রিহাবে, হ্যাঁ সুস্থ করে তারপর আবার নিব। চলেন নেক্সট। চলেন। চলেন। সে আসছিল পকেট মার, বাড়ি টঙ্গী বাজার। প্রত্যেক দিন সকালবেলা টঙ্গী বাজার থেকে গুলিস্তান যায়, সারাদিন পকেট মারে, রাতের বেলা আবার ফিরে আসে। বিয়ার পর বাসর রেখে তারে বুকে নিয়ে শুয়ে আসি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাঞ্জাবির পকেট থেকে মানিব্যাগ নাই। পাঞ্জাবির পকেটে 17,000 টাকা ছিল, 17টা 1,000 টাকার নোট। বলেন কি? আমি তো ধরা খাওয়া পাঠি। বউর একটু সন্দেহ হইতেছিল, নতুন বউ কেমনে তারে কই। এনে খুঁজি সে এনে খুঁজি, মানিব্যাগ খুঁজে পাই না। একবার বউ যে বাথরুমে গেছে গোসল করতে, তখন তার ভ্যানিটি ব্যাগ খুললাম। খুলে দেখি হ্যার ভ্যানিটি ব্যাগের মধ্যে আমার মানিব্যাগ, মানিব্যাগের ভিতরে 17,000 টাকা। তারপর পরে বউরে কইলাম, বউ তুমি কি বাসর রাতে আমার পকেট থেকে মানিব্যাগ মেরে দিছ? বউ মাথা নেড়ে কয়, হ্যাঁ। তারপর বিয়ার 3 সপ্তাহ পর বউরে নিয়ে শ্বশুর বাড়ি যেতেছি। শ্বশুর বাড়ির সামনে মোড়ের মধ্যে একটা চায়ের দোকান। এক লোকে চা খাইতে খাইতে আরেক লোকে কয়, ওই দেখ পকেট মার হেনা আর তার স্বামী যায়। কি বলেন আপনি? বিয়ের আগে কোনো খোঁজ নেননি? নিছি, আমি তো নিজে নিই নাই, আরেকজনকে দিয়ে নিছি। সে কে? ঘটক নানা। ভাই, আপনার কাহিনী শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছে। চলেন 8 নম্বর বউর কাছে। চলেন। সে 1 নম্বর সুন্নি, তার বাড়ি সাভার। বলে যান। সুখে সংসার করতেছিলাম, ধরা খাইলাম 9 দিনের মাথায়। আমি আমার খাটের তোষকের নিচে সবসময় 10,000 টাকা রেখে দিই, ইমার্জেন্সি খরচা। একদিন তোষক উল্টায় দেখি 10,000 টাকা নাই। কি রে, কেডা নিল টাকা? সন্দেহ হইল বউর উপর। হ্যাঁ তো কইতে পারি না, এহেনে খুঁজি ওহেনে খুঁজি, বউর ভ্যানিটি ব্যাগ খুঁজি, 10,000 টাকা না। একটা জিনিস খেয়াল করলাম, আমার হাতে যে সুইজারল্যান্ডের সিকো করি, বউ খালি আমার হাতের দিকে চায়। আমার সন্দেহ হইল। একদিন রাতে শুয়ে আছি, 10,000 টাকা চিন্তায় তো ঘুম আসে না। ঘুমের ভান করে আসি, দেখি কেডা জানে আমার হাতে হাত দিছে, দিয়ে আমার ঘড়ি খুলতেছে। খপর হাত ধরছি, দেখি আমার বউয়ের হাত। আমি বললাম, কি বাবু তুমি কি আমার ঘড়ি চুরি করতেছ? আমার সবই তো তোমার, ঘড়ি চুরি করো কে? সে কি বলে? জবান বন্ধ। সে
সেই যে জবান বন্ধ আজও খোলে না। আমার জবানও বন্ধ হয়ে যাচ্ছে। চলেন নেক্সট। নেক্সট। কি বুঝলেন? তার চাহনি দেখে ভয় লাগছিল। এই তো কারেক্ট, ভয় লাগারই কথা। বলুন তো তার কি সমস্যা? আমার এই বউ আন্তঃজেলা মহিলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাউ ডেয়ার! ডাকাতের সঙ্গে সংসার করছেন কিভাবে? এখন ভালো। কি করে কি হলো বলেন তো ভাই? রাগে দুঃখে যন্ত্রণায় বিয়ের আগে মেয়ে দেহাই বাদ দিয়ে দিছিলাম। ঘটক একটা করে মেয়ে ধরে আনে আর আমি বিয়ে করি। বিয়ের পরের ঘটনা বলেন, কি করে বুঝলেন সে মহিলা ডাকাত? আমার সিকিউরিটিরা দেখেন না, একটা দোনালা বন্দুক নিয়ে থাকে। হ্যাঁ, সব সময় সারা রাত আমার বাড়ি বন্দুক নিয়ে পাহারা দেয়। একদিন রাতের বেলা ঘুমিয়ে আসি, দেখি সিকিউরিটি চিৎকার দিতেছে, বন্দুক নিয়ে গেল, বন্দুক নিয়ে গেল, বন্দুক নিয়ে গেল। আমি বাড়াইছি, বললাম কে রে, কেডা বন্দুক নিয়ে গেল? কয় কেডা জানি বন্দুক নিয়ে গেল। আমার 6 ব্যাটারির টর্চ লাইট নিয়ে বাড়াইলাম। সিকিউরিটির আমি দৌড়াই 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 টর্চ মারছি, দেখি ও মাগো আমার বউয়ে বন্দুক নিয়ে দৌড় দিছে। তখন চিৎকার বন্ধ করে দিছি। যদি চিৎকার দেই, গ্রামের মানুষ যদি উঠে যদি দেখে আমার বউ আমার সিকিউরিটির বন্দুক ছিনতাই করে ফালাইতেছে, আমার ইজ্জত থাকবো? চুপ করে গেলাম। পরের দিন সকালবেলা উঠে শ্বশুর বাড়ি গেছি। মাথা গেছে আউলায়, শ্বশুর বাড়ি ভুলে গেছিলাম। শ্বশুর বাড়ির সামনের এক দোকানে যাই জিগাইলাম, ভাই মকবুল মেয়ের বাড়িটা কোন দিকে? হ্যাঁ, আমারে কয় মকবুল ডাকাতের বাড়ি খুঁজতেছেন। তারপর আমি দোকানদারে কইলাম, ভাই মকবুল মিয়া কি ডাকাত নাকি? দোকানদার আমারে কয়, হ আগে ডাকাতি করছে, অন্ত বয়স হয়ে গেছে, হ্যাঁ পারে না, আর 2 মেয়ে এখন ডাকাতি করে। তারপর শ্বশুর বাড়ি যাইয়া নাস্তা পানি কইরা বন্দুক ফেরত নিলাম। আমার হাত পা কাঁপছে ভাই। এরপরের 4 জন বউ সবারই আসছিল মাথায় দোষ। প্রথম জন সারাদিন ভালো, রাত 12টার সময় উঠা হাসা শুরু করে। সে কি হাসি, খ্যাক খ্যাক করে হাসি, আশেপাশে কোনো লোক ঘুমাইতে পারে না। আমি কই বউ হাসো কায়? কয় কি জানি আমার খালি হাসি আসতেছে। কন সারা রাত এক ফোঁটা ঘুমাইতে পারি না। তারপরের জন সারাদিন ভালো, যেই না সূর্য ডুবছে, যেই না সন্ধ্যা হয়েছে, হ্যাঁ কান্দন শুরু করে দেয়। এমন চিৎকার দিয়ে কান্দে মনে হয় আর বাপ মরছে না হয় মা মরছে। বললাম বউ কান্দ কে? কয় কি জানি রাত হলে আমার খালি কান্দতে ইচ্ছা করে। হ্যাঁ পরের জন সারাদিন খালি স্যাপসিটায়, কথা কর আগে স্যাপসিটায়, কথা কর পরে স্যাপসিটায়। এর লগে কথা কইতে গেলে সারা শরীর স্যাপে ভিজা যায়। কোন কেনা কথা কইব তার সাথে? ওই যে দেন, ওই যে স্যাপসিটা দেন, ওই যে। এর পরের জন শীতকালে একদম ভালো, চৈত মাস আসলেই মাথা গরম। সারা শীত ভালো আসছিল, চৈত মাসের 1 তারিখ ঘুমাইতেছি, হঠাৎ দেখি মাঝরাইতে সে গান শুরু করছে। হায় রে গান, চিৎকার দিয়ে গান। প্রথম গাইল নজরুল গীতি, তারপরে রবীন্দ্রসঙ্গীত, তারপর পল্লী গীতি, তারপর ভাওয়াইয়া। হ্যাঁ গান হই না, গ্রামের লোকজন সব বাড়ির চারপাশে জমা হয়ে গেছে। যেই না সকাল হইছে, সে দরজা খুলে বাইরে যায় নাচা শুরু করছে। হাইরে নাচে নাচ, নাচতে নাচতে গেছে গাইমা, ফরে দিছে পুষ্কুনিতে ঝাঁপ। বলেন কি? ফুসকুনিতে সাঁতার কাটে আর গান গায়। এলাকার সমস্ত লোক ফুসকুনির চারপাশে খাড়াই গেছে। আমার ইজ্জত থাকে, বাকি বউরে ফুসকুনিতে নামায়া তারে তুলে আনছি। তারপর 4 বউ নিয়ে পাবনা মেন্টাল হাসপাতালে গেছিলাম। 2 মাস চিকিৎসা করার পর মোটামুটি ভালো। ওই যে দেখেন গোমটা দিয়ে আসে না 2 জন, একজন হাসে একজন কান্দে। 2 জনের মুখে কষ্টে লাগাই আনছি। রাস্তার মধ্যে যদি কান্দন শুরু করে, রাস্তার মধ্যে যদি হাসা শুরু করে, পাবলিককে আমি কি জবাব দেবো? কন 12 বউ নিয়ে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছিল। দিন যায় না, রাত যায় না, কি করি? কাউকে তো তালাক দিবার পারি না, কেমনে দিই কন? কেউ তো ইচ্ছা করে কিছু করে নাই, সব তো রোগ। একজন রুগীরে আমি কেমনে তালাক দিব কন? কোন যুক্তিতে? মন খারাপ করে নদীর পাড়ে বসে আছি, দেখি ঘাটে বসে একটা মেয়ে গান করে, ঢোল বাজায় হের বাপে আর দোতারা বাজায় হের মায়ে। আস্তে করে উঠে গেলাম, হায় রে সুন্দর গলা,
কি সুন্দর গান গাইতেছে, মনটা একেবারে ভরে গেল। আমার যত দুঃখ সব ভুলে গেল। এই মেরে বিয়ে করছি। বিয়ার প্রস্তাব দেওয়ার আগে ডরাইছিলাম, মনে করছিলাম বাচ্চা মেয়ে, বয়স বোধহয় কম হইব। পরে হার বাপরে জিগাইলাম, মেয়ের বয়স কত? কয় 32। হায় হায়, এইরকম বাচ্চা মেয়ের বয়স 32? আর বাপে কয় দরকার হলে মেডিকেল টেস্ট করেন, টেস্ট করে প্রমাণ করেন এর বয়স 32। আমি হাসা কথা কইলাম। মাও স্বীকার করলো, কয় হ আমার মেয়ের বয়স 32। তখন তারে প্রস্তাব দিয়ে বিয়ে করে নিয়ে আইলাম। এখন মনে করেন মন যখনই খারাপ হয় এই ছোট বউরে কই, বউ গান গাও, গান শুনি, মনটা ভালো করি। জানেন গ্রামের সব মানুষ আমার বউকে এই অবস্থা দেখে আমারে কয় আনলাকি 13 বগামিয়া। আমি নিয়ত করছি আমার সব বউরে চিকিৎসা করামো, সবাই সুস্থ করে তুলবো। আমার সংসারে তখন সুখের লহর বেয়ে যাব। তখন গ্রামের সব মানুষ কইব লাকি 13 বগামিয়া। ফাগুনে খেলা